বহুল প্রতীক্ষার পরে শাবনাম বুবলি ও নাজিফা তুষি অভিনীত এবং রায়হান রাফি পরিচালিত প্রেসার কুকার মুভিটি চলে এসেছে। তো আমিও চলে আসলাম এটার এক্সপ্লেইন নিয়ে। সিনেমাটি এখন পর্যন্ত প্রেক্ষাগৃহে চলছে, এর জন্য তোমরা যদি প্রেসার কুকারের জোরে গা ভাসাতে চাও তাহলে তোমাদের অবশ্যই হলে গিয়ে সিনেমাটি দেখতে হবে। আর যেহেতু সিনেমাটি এখন পর্যন্ত কোনো রকমের কোনো অনলাইন প্ল্যাটফর্মে আসেনি, এর জন্য ট্রেলার দিয়ে এটার এক্সপ্লেইন আমাকে করতে হচ্ছে। তো সবসময় সিনের সাথে গল্পের মিল নাও থাকতে পারে, এটা তোমরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। তোমাদের জন্য এত কষ্ট করে নতুন নতুন সিনেমার এক্সপ্লেন করি, তাহলে তো একটা লাইক আমি আশা করতেই পারি। কোনো স্পয়লার না দিয়ে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে চলো তাহলে গল্পের গভীরে ঢুকে পড়া যাক। সিনেমার শুরুতে একটা সরিষা ক্ষেত দেখানো হয়, যেখানে অনেকগুলো বোরখা পরিহিত মহিলা দাঁড়িয়ে আছে, সাথে একটা ছেলে ওদের সামনেই চুপচাপ দাঁড়িয়েছিল। এরপর কাহিনীটা শিফট হয়, একটা বাসের দৃশ্য দেখানো হয়। সেখানে একটা মেয়ে তার গন্তব্যস্থলে যাচ্ছিল, ওর নাম রেশমা। যেতে যেতে হঠাৎ করেই মাঝ রাস্তায় গন্ডগোল শুরু হয়ে যায়। তখন সেই সুযোগ পেয়ে রেশমা বাস থেকে নেমে যায়, কারণ তার কাছে একটি টাকাও ছিল না বাস ভাড়া দেওয়ার মতো। আর সে সবসময় এভাবেই যাতায়াত করত। আর রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কোনো একটা গাড়ি আসার অপেক্ষা করতে থাকে। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে সেখানে এসে একটা গাড়ি দাঁড়ায়। গাড়িটা যিনি চালাচ্ছিল ওনার নাম বরকত। রেশমাকে এখানে একা একা দাঁড়িয়ে থাকতে দেখে সেখানে গাড়িটা থামায় বরকত। তারপর ওর কাহিনী শুনে ওর প্রতি মায়া হয় এবং ওকে গাড়িতে উঠিয়ে নেয়। তারপর রেশমা যে কী করে এগুলো নিয়ে প্রশ্ন করতে থাকে বরকত। তখন রেশমা জানায়, আমি একটা পার্লারে কাজ করি, কিন্তু আসলে তো সে একটা স্পা সেন্টারে কাজ করত। ওর বেতনের ব্যাপারে জিজ্ঞেস করলে জানায় যে আমার ঠিকঠাক চলে যায়। এরপর ওরা কথাবার্তা বলার এক পর্যায়ে বরকত জানায় তার একটা মেয়ে আছে, সে কাজকর্ম খুব একটা করে না, সারাদিন শুধু টই টই করে ঘুরে বেড়ায়। এই জন্য সে রেশমাকে রিকোয়েস্ট করে তার ওখানে একটা কাজ পাইয়ে দিতে। কিন্তু রেশমা বলে এখানে কাজ পাওয়া অতটা সহজ নয় চাচা। আরও অনেক কথাবার্তা হয় ওদের দুজনের মধ্যে। তারপর একটা জায়গায় এসে রেশমা জানায় যে সে তার গন্তব্যে চলে এসেছে। সে টাকা না দিয়েই চলে যাচ্ছিল, কিন্তু তারপরে বরকতকে কিছুই বলে না, কারণ সে আগেই বুঝতে পেরেছিল যে রেশমার কাছে কোনো টাকা নেই। সাথে নিজের ফোন নাম্বারটাও রেশমাকে দেয় বরকত। সেখানে রেশমাকে নামিয়ে দিয়ে বরকত সরাসরি চলে আসে তার মালিকের কাছে। ওনার কাছে থেকে আবার অনেকগুলো টাকা ধার নিয়েছিল বরকত, কিন্তু এই টাকাগুলো সে কিছুতেই পরিশোধ করতে পারছিল না। যখন তার থেকে টাকা চাওয়া হয় তখন সে বলে যে এখন আমার হাতের অবস্থা খুবই খারাপ, কয়েকটা দিন অপেক্ষা করুন, আমি ঠিক টাকাটা পরিশোধ করে দিব। ওর মালিকের নাম আজিজুল। কিছুক্ষণের মধ্যেই আজিজুল তাকে ডাকে। বরকত সেখানে আসলে আজিজুল ওকে বলে, আপনার সব ঋণ আমি মওকুফ করে দিব, কিন্তু কোনো কিছুই তার ফ্রিতে হয় না। আপনার যে আমি টাকাগুলো মওকুফ করে দেব, এর জন্য আপনার মেয়েকে আমার সাথে বিয়ে দিতে হবে। যদি রাজি থাকেন তাহলে বলুন। আপনি রাজি হলে ভালো, আর না হলে জোর করে বিয়ে করার মতো মানুষ আমি নই। তখন বরকত ওকে কয়েকটা শর্ত ছুড়ে দেয়। এই গাড়িটা আমার নামে লিখে দিতে হবে, আমার টাকাও সবগুলো মওকুফ করে দিতে হবে, আর বিয়ের মোহরানা বাঁধতে হবে 20 লক্ষ টাকা। সেটাও আমাকে বিয়ের আগেই পরিশোধ করতে হবে। সেই টাকা দিয়ে আমি আমার ছেলেকে বিদেশে পাঠাবো। ওর সকল শর্তই মেনে নেয় মালিক, এবং তারপরেও সে তার মেয়েকে বিয়ে করতে চায়। সেখান থেকে বরকতের সাথে কথাবার্তা শেষ করে আজিজুল চলে আসে একটা স্পা সেন্টারে। এটার নাম পিঙ্ক ভিলা স্পা সেন্টার। আসলে আজিজুল এখানকার নিয়মিত কাস্টমার ছিল, কিন্তু অনেক দিন ধরে সে এখানে আসতো না। এরপর সেখানে অনেকগুলো মেয়েকে আজিজুলের সামনে আনা হয়। তখন তার মধ্যে থেকে রেশমাকে বেছে নেয় আজিজুল। তারপর ওরা দুজনে চলে আসে একটা রুমে। সেখানে এসে রেশমা তাকে মাসাজ দিতে থাকে। কিছুক্ষণ মাসাজটা চলার পরে আজিজুল্লোর থেকে স্পেশাল মাসাজ চায়, কিন্তু রেশমা এটাতে না করে দেয়। আজিজুল্লোকে খানিকটা জোর করে, কিন্তু তারপরেও রেশমা করবে না বলে জানায়। তারপর পরে আজিজুল সেখানকার অথরিটিকে জানায় এবং আরেকটা মেয়েকে চায়। তখন অন্য একটা মেয়ে সেই রুমের মধ্যে আসে, ওর নাম সামিয়া। যেহেতু এখানে আরেকটা মেয়ে এসেছে, এর জন্য রেশমা সেই রুম থেকে বেরিয়ে যেতে চায়, কিন্তু আজিজুল্লোকে ওই রুমেই থাকতে বলে। তখন ওকে রুমে রেখে ওর চোখের সামনে স্পেশাল মাসাজ দিতে শুরু করে সামিয়া। যখন মাসাজটা শেষ হয়ে যায় তখন এটাতে অনেক বাজে ফিল হচ্ছিল রেশমার। আর এই স্পেশাল মাসাজটা দিয়ে অনেকগুলো টাকা পায় সামিয়া। ওর হাতে এতগুলো টাকা দেখে ওর থেকে অল্প কিছু টাকা চায় রেশমা, কারণ তার প্রয়োজনীয় অনেক কিছুই কিনতে হবে, ঘরে কিছুই নেই। তবে সামিয়া ওকে একটা টাকাও দেয় না, আর জানায় তুমি যদি স্পেশাল মাসাজটা দিতা তাহলে এই টাকাগুলো হতো তোমার, কিন্তু তুমি তো তোমার স্বামীর জন্য নিজেকে উঠিয়ে রেখেছো। তবে তোমার স্বামী আবার অন্য জায়গায় গিয়ে মুখ মারে। আসলে রেশমার স্বামী ছিল একদমই ভবঘুরে টাইপের মানুষ, এমনকি রেশমার খবরও নিত না সে। এর পরপরই সেই পার্লারে চলে আসে একটা ছেলে, ওর নাম তন্ময়। সে এখানে কোনো মাসাজ নিতে আসেনি। আসলে সে সবসময়ই রেশমাকে হার্বালের কিছু তেল দিত। আসলে এটাই তার বিজনেস, আর রেশমা ওইগুলো বিক্রি করে কিছু টাকা ইনকাম করত। তবে তন্ময়ের হাবভাব দেখে বোঝা যায় সে রেশমাকে খুবই ভালোবাসতো। তবে এগুলো দেখেও রেশমা ওর ভালোবাসাটা অ্যাকসেপ্ট করে না, আর জানায় আমার স্বামী আছে। ঠিক তখনই তন্ময়ের ফোন একটা কল আসে। ওর বাবা বরকতকে কল দিয়েছিল। তন্ময়কে ফোন দিয়ে যত তাড়াতাড়ি সম্ভব বরকতকে বাড়িতে আসতে বলে, ওর জন্য নাকি একটা খুশির খবর আছে।
তারপর সেখান থেকে কথা শেষ করে বরকত চলে আসে ওর বাড়িতে, কিন্তু কোথাও খুঁজে ওর মেয়ে অনন্যাকে পায় না। এই ব্যাপারগুলো নিয়ে ওদের স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া বেঁধে যায়। এদিকে বাবা মা তাকে নিয়ে ঝগড়া করছিল, আর অন্যদিকে তার মেয়ে চলে এসেছিল একটা ছেলের সাথে থিয়েটারে মুভি দেখতে। ওর নাম শাকিল। আসলে ওরা একে অপরকে খুবই ভালোবাসে, এমনকি তারা সিনেমা হলের বাথরুমে গিয়েও দুজনে মিলে রোমান্স করতে থাকে। সবসময় ওরা দুজনে এমনই করতো, আর সারাদিন ওরা ঘুরে বেড়াতো। ঘোরাঘুরি শেষ করে অনন্যা যখন বাড়িতে আসে তখন ওর মা ওকে জানায় যে ওর বিয়ে ঠিক হয়েছে। ছেলেটা কিন্তু খুবই ধনী পরিবারের। কিন্তু অনন্যা খানিকটা অভিমানী কণ্ঠে জানায়, কিসের বড়লোক ছেলে, তোমরা তো আমাকে বুড়ো একটা মানুষের সঙ্গে বিয়ে দিচ্ছ। মা ওকে অনেক করে বোঝায় যে এটা তোর জন্য এবং আমাদের পরিবারের জন্য ভালো, কিন্তু তারপরেও কিছুই বুঝতে চায় না অনন্যা। সে কোনোভাবেই ওই বুড়ো মানুষটাকে বিয়ে করতে চায় না। এমনকি ওর ভাই তন্ময় ওকে সাথ দেয়। তারপর পরে ওরা খাবার খেতে যায়। তখন খাবার টেবিলে বসে বরকত তার ছেলে তন্ময়কে বলে, তোর বোনের বিয়ে হয়ে গেলে তোকে আমি বিদেশ পাঠাবো, সব ব্যবস্থা তো দুলাভাই করে দেবে, তোর কোনো চিন্তা করতে হবে না। বাপ ছেলে যখন এই কথাবার্তা বলছিল তখন ওদের মা জানায়, আমাদের মেয়ে তো কোনোভাবেই বিয়েটা করতে চাচ্ছে না, যদি বিয়ের পরে উল্টাপাল্টা কিছু করে বসে। কিন্তু এই কথাটা একদমই ভালোভাবে নেয় না বরকত। তার অনেক রাগান্বিত হয়ে কষে একটা চর বসিয়ে দেয় ওর বউকে। সাথে জানায়, আমি এই বাড়ির কর্তা, আমি যা করবো সেটাই সবাইকে মেনে নিতে হবে। তারপরেও যেন বরকতের রাগ কমছিলই না, সে তার মেয়েকে ডেকে পাঠায় আর জিজ্ঞেস করে, এই বিয়েতে কি তোর কোনো অমত আছে? বরকত যে অনেক রাগান্বিত হয়ে আছে এটা বুঝতে পারে অনন্যা, আর ভয়ে ভয়ে বলে যে না, আমার কোনো অমত নেই। এই ব্যাপারটাতে আরও অনেক বেশি রেগে যায় বরকত এবং মারতে শুরু করে ওর বউকে। অনেকক্ষণ মারধর করার পরে ছেলে এবং মেয়ে মিলে তার মাকে সেখান থেকে সরিয়ে নিয়ে যায়। এদিকে দেখা যায় অনেক রাত্রে রেশমা কাজ শেষ করে বাড়িতে আসে। সে তার ভাইয়ের বাড়িতে থাকতো, এর জন্য তাকে অনেক কথাও শুনতে হয়। আসলে ওর ভাবি ওকে একদমই দেখতে পারতো না। তারপর খাবার টেবিলে এসে আরও বেশি মন খারাপ হয়ে যায় রেশমার, কারণ তার জন্য অল্প একটু খাবার রাখা হয়েছিল। এটা নিয়ে ভাবিকে যখন বলতে যায় তখন ভাবি উল্টো আরও অনেক বেশি কথা শুনিয়ে দেয় রেশমাকে। আসলে রেশমা এখানে ঠিকঠাকভাবে টাকা পয়সা দিতে পারতো না, এর জন্য ওর ভাবি ওর সাথে এমন ব্যবহার করত। এটা আসলে একদিনের ব্যাপার নয়, সবসময় ওর ভাবি ওর সাথে এমন আচরণই করে। রেশমা রাগ করার পরেও আবারও খেতে আসে, কারণ তার পেটে তো ক্ষুধা, আর খেতেই হবে, না খেলে সে বাঁচবে কি করে। কিছুক্ষণের মধ্যেই সেখানে চলে আসে তার ভাই এবং ওকে জিজ্ঞেস করে, তোর স্বামীর কি খবর, তার কোনো দেখা পেয়েছিস? এটা শুনে অনেক রাগান্বিত হয়ে যায় রেশমা আর বলে, আমাকে যখন বিয়ে দিয়েছিলে তখন কি দেখে শুনে ভালো একটা ছেলের সাথে আমাকে বিয়ে দিতে পারোনি? তারপর দুই ভাই বোনের মধ্যে অনেক কথাবার্তা হয়। এক পর্যায়ে রেশমা ভাইকে বলে, আমার জমি যাতে আমাকে তুমি বুঝিয়ে দাও, আমি আর তোমাদের মাথার উপরে বসে বসে খেতে চাই না, আমার পথ চিন্তা আমি নিজেই করে নিব। এর পরপরই দেখা যায় একটা মেয়ে লাইভ করছিল সোশ্যাল মিডিয়াতে, ওর নাম রেখা। সে যখন লাইভটা করছিল তখন অনেক বাজে বাজে কমেন্ট দেখতে পায়, এটাতে তার লাইভটা বন্ধ করতে হয়। আসলে রেখার সাথে সবসময় এমনটাই ঘটতো। তার পরপরই ওর বয়ফ্রেন্ড ওকে কল দেয়, ওর নাম শান্ত। সে রেখাকে নিতে তার বাসায় আসতে চাইলে রেখা ওকে বারণ করে, কারণ তার বাবা এখনো অফিসে যায়নি, যখন তার বাবা অফিসে চলে যাবে তখন আসতে বলে ওকে। অন্যদিকে দেখা যায় অনেক মন খারাপ করে বসেছিল অনন্যা, কি করবে সে কিছুই বুঝে উঠতে পারছিল না। তারপর এক পর্যায়ে সে তার বয়ফ্রেন্ডকে কল দিয়ে তার সাথে দেখা করে, আর তাকে সবকিছু খুলে বলে যে তার বাড়ি থেকে ওকে বিয়ে দিয়ে দিচ্ছে। কিন্তু শাকিল যে উত্তরটা দেয় এটা কখনোই এক্সপেক্ট করছিল না অনন্যা। সে বলে, ছেলে যদি ধনী হয় তাহলে তুই বিয়ে করে ফেল, কোনো সমস্যা নেই। এই কথাটা শুনে অনেকটা মন খারাপ হয়ে যায় অনন্যার। কিন্তু শাকিল তারপর ওকে বুঝিয়ে বলে, দেখ, আমরা দুজন দুজনকে ভালোবাসি এটা সত্য কথা, কিন্তু আমার এখন এই অ্যাবিলিটি নাই যে তোকে আমি বিয়ে করব। তো তোর জন্য এটাই ভালো হবে, ধনী কোনো ছেলে পেলে তাকে তুই বিয়ে করে সুখে শান্তিতে বসবাস কর। তারপরেও মন খারাপ যায় না অনন্যার, কারণ সে তো তার বয়ফ্রেন্ড শাকিলকে বিয়ে করতে চায়, অন্য কাউকে নয়। পরদিনই আবার দেখা যায় বাসে করে রেশমা যাচ্ছিল তার কাজে। রেশমার দেখা দেখি সেই বাসে আবার উঠে পড়ে তন্ময়। ওদের দুজনের মধ্যে অনেক আলাপচারিতা হয়। আসলে তন্ময় যে তাকে পছন্দ করে এটা জানতো রেশমা। তারপর ওরা দুজনে পাশাপাশি বসে অনেক গল্পগুজব করে। সেদিনের মতো কাজ শেষ করে বাড়িতে চলে আসে রেশমা এবং ঘুমিয়ে পড়ে। পরদিন সকালবেলাতে রেশমা চলে আসে তার ছেলের সঙ্গে দেখা করার জন্য। ওর ছেলের নাম পিকু। ছেলেকে দেখার সাথে সাথেই জড়িয়ে ধরে রেশমা আর অনেক কিছু জিজ্ঞাসা করতে থাকে। তখন ছেলে ওকে বলে, আমার এখানে থাকতে একদমই ভালো লাগে না মা, আমি তোমার সাথে থাকতে চাই। কিন্তু রেশমা ওকে জানায়, আর 2 বছর পরে আমি তোকে নিতে পারবো, এখন কোনোভাবেই পসিবল নয়। তারপর আচমকাই পিকুকে একটা প্রশ্ন করে বসে, বাবা এত দেরি করছে কেন, বিদেশ থেকে কবে আসবে সে? আসলে রেশমা তার ছেলেকে মিথ্যে কথা বলেছিল যে তার বাবা বিদেশে থাকে। তারপর আরও অনেকক্ষণ সময় কাটায় ছেলের সঙ্গে। সেখান থেকে ছেলেকে বিদায় দিয়ে গাড়িতে চড়ে বসে বাড়িতে ফেরার উদ্দেশ্যে। প্রতিমধ্যে সে তার স্বামীকে দেখতে পায়, ওর স্বামীর নাম আমিনুল। তখন কন্ট্রাক্টরকে তাড়াতাড়ি করে গাড়িটা থামাতে বলে এবং রেশমা নেমে যায়।
দৌড়ে চলে আসে তার স্বামীর কাছে। ওই সময়টায় আমিনুল আবার অন্য একটা মহিলার সঙ্গে ছিল। এজন্য রেশমা যখন তার কাছে আসে তখন তাকে অস্বীকার করে আমিনুল, আর বলে আমি তো তোমাকে চিনি না, তুমি কে? তখন আমিনুলের সাথে থাকা সেই মেয়েটা বলে এটা তো আমার স্বামী, আপনি কেন এইসব আবোল তাবোল কথা বলছেন? কিন্তু রেশমাও এটাই বলতে থাকে যে না, এটা তো আমার স্বামী। কিন্তু আমিনুল এখানে ওই অপরিচিত মহিলাটার সাথ দেয়। এই ব্যাপারটাতে অনেক রেগে যায় রেশমা এবং মারধর করতে শুরু করে ওই মানুষের মধ্যেই আমিনুলকে। তারপর সেখান থেকে আমিনুল এবং সেই মহিলাটা ওকে কিছু না বলেই চলে যায়। এই ব্যাপারগুলোতে অনেক রেগেছিল রেশমা। এরপর সে কল দেয় তন্ময়কে এবং ওর সাথে দেখা করতে চায়। রেশমা ওর সাথে দেখা করতে চেয়েছে, এই ব্যাপারটা শুনে তো অনেক খুশি হয়ে যায় তন্ময়, কারণ সে রেশমাকে অনেক ভালোবাসতো। এর জন্য সে সুটেড বুটেড হয়ে চলে আসে একটা রেস্টুরেন্টে রেশমার সাথে দেখা করার জন্য। সেখানে এসে রেশমা তাকে কিছু বলতে যাবে তার আগেই তন্ময় বলে খুব শীঘ্রই আমি বিদেশে যাচ্ছি, তো সেখানে কি আমি তোমাকেও নিয়ে যাব। কিন্তু রেশমা তন্ময়কে অবাক করে দিয়ে বলে আজকে আমি আমার স্বামীকে দেখেছি, সে আরও একটা বিয়ে করে নিয়েছে। এই ব্যাপারগুলোতে মনে মনে খানিকটা খুশি হয় তন্ময়, আর জানা আমি তো তোমাকে আগেই বলেছিলাম যে তোমার স্বামীটা ভালো নয়, তুমি তো আমার কথা শোনোনি। কিন্তু ওর কোনো কথাই যেন রেশমার কানে ঢুকছিল না। সাথে তন্ময়কে রিকোয়েস্ট করে ওকে হেল্প করার জন্য ওর স্বামীকে খুঁজতে, এবং দুজনে মিলে বেরিয়ে পড়ে ওর স্বামীর খোঁজে। এই ব্যাপারগুলো দেখে অনেকটাই কষ্ট পেয়ে যায় তন্ময়, কারণ সে তো রেশমাকে খুবই ভালোবাসতো। অনেক করে খোঁজাখুঁজি করার পরেও ওর স্বামীর কোনো হদিসই পায় না রেশমা। তারপর তন্ময় চলে আসে ওর বাড়িতে। এসে দেখতে পায় ওর বোন অনন্যার বিয়ে হচ্ছে একটা বুড়ো মানুষের সাথে, আর ওই সময়টায় অনন্যার এঙ্গেজমেন্ট হচ্ছিল। এটা দেখে তন্ময়ের মন খানিকটা খারাপ হয়ে যায়, কিন্তু তারপরেও সে তার বিদেশ যাওয়ার চিন্তা করে আর কিছুই বলে না। অনন্যার যে বিয়েটা হচ্ছিল এই বিয়ের আবার ডেকোরেশনের দায়িত্ব পায় অনন্যার প্রেমিক শাকিল। খুব ভালোভাবেই সেখানকার কাজকর্ম চলতে থাকে। এরপর দেখতে দেখতেই চলে আসে বিয়ের দিন। ওই দিন অনন্যা শাকিলকে ডেকে বলে তুমি যদি আমাকে বিয়ে না করো তাহলে কিন্তু আমি আমার এই জীবন রাখবো না। এটাতে অন্য কোনো উপায় না পেয়ে অনন্যাকে নিয়ে পালিয়ে যায় শাকিল। এই ব্যাপারটা ঘটে যাওয়াতে খুবই রাগান্বিত হয়ে যায় আজিজুল, আর তার লোকজনকে পাঠিয়ে দেয় ওদের দুজনকে খুঁজে আনার জন্য। তবে ওরা দুজনও এমনভাবে পালা যে কিছুতেই আজিজুলের লোকজনরা তাদেরকে খুঁজে পায় না। আর মেয়ে অনন্যা বিয়ের আসর থেকে পালিয়ে যাওয়াতে অনেক বাজে অবস্থা হয়ে যায় বরকতের। এমনকি এই বিয়েটা না হওয়াতে তন্ময় খুবই কষ্ট পায়, সাথে খানিকটা রাগান্বিত হয়, কারণ তার বিদেশ যাওয়া আর হচ্ছে না। অন্যদিকে এক রাজনৈতিক নেতা তার লিডারকে বাড়িতে দাওয়াত করে। তার বউ ওকে সার্ভ করছিল। ওর নাম আদনান আর ওর বউয়ের নাম আজমেরি। সেখানে আদনান এবং তার লিডার কথাবার্তা বলতে থাকলে আজমেরি শুধু বারবারই নাক গলাচ্ছিল। তারপর যখন লিডার চলে যায় তখন আদনান আজমেরিকে একটা জায়গায় নিয়ে আসে আর ওকে অনেক করে কথা শোনায়। আসলে আদনান আজমেরিকে এমন একটা জায়গা থেকে নিয়ে এসেছিল, সেখান থেকে যদি ওকে উঠিয়ে না আনতো তাহলে এখনো খুবই বাজে অবস্থা থাকতো আজমেরির। আসলে ওকে এইসব খোটাই দিচ্ছিল আদনান। তারপর বউ আজমেরির ওপরে অনেক রাগ করে আদনান চলে আসে একটা স্পা সেন্টারে। আসলে এটাই সেই স্পা সেন্টার যেখানে রেশমা কাজ করত, আর সেও এখানকার রেগুলার কাস্টমার। পরদিন সকালবেলাতে আবারও তন্ময় এবং রেশমা বেরিয়ে পড়ে তার স্বামীকে খোঁজার জন্য। অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পরে এক পর্যায়ে দেখতে পায় তাকে। সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে আমিনুল, কিন্তু ওকে কোনোভাবেই ছাড়ে না রেশমা। আর আশেপাশে অনেক মানুষজন থাকাতে আমিনুলও ওর কাছে আসতে বাধ্য হয় এবং ওর সাথে কথা বলতে থাকে। তখন রেশমা আমিনুলকে একটা জায়গায় নিয়ে আসে আর ওকে অনেক গালমন্দ করতে থাকে, সাথে প্রচুর মারধরও। সাথে জিজ্ঞেস করে তুমি আমার সাথে এমনটা কেন করলে? তখন আমিনুল বলে আসলে আমাকে ধোকা দেওয়া হয়েছে। এখন আমি যে মেয়েকে বিয়ে করেছি তার থেকে আমি ব্যবসা করার জন্য কিছু টাকা নিয়েছিলাম, কিন্তু সেই ব্যবসা আমি লস করে সেই টাকাগুলো ডুবিয়ে ফেলি। এরপর ওর ভাইয়েরা জোর করে ওর সাথে আমাকে বিয়ে দিয়ে দেয়। এখানে আমার কিছুই করার ছিল না, তুমি আমাকে একবার বিশ্বাস করো। একবার ওর টাকাগুলো আমি শোধ দিয়ে দিই তাহলে তোমাকে নিয়ে আমি চলে যাব দূরে কোথাও। আসলে আমিনুল নাকি তাদের থেকে 2 লক্ষ টাকা নিয়েছিল। এটা শুনে তো চমকে যায় রেশমা। তবে আমিনুল্লোর সাথে মিষ্টি মিষ্টি কথা বলছিল, এতে ভুলে যায় রেশমা। আর এই ব্যাপার স্যাপার দেখে মনে মনে অনেক রাগান্বিত হয়ে যাচ্ছিল তন্ময়, কারণ সে তো রেশমাকে অনেক বেশি ভালোবাসতো। আর যদি ওর স্বামীর সাথে সবকিছু ওর ঠিকঠাক হয়ে যায় তাহলে তো রেশমাকে সে কখনোই পাবে না। এই ব্যাপারগুলোতে সেখান থেকে প্রত্যাখ্যান করে তন্ময়। আর হোটেল রুমের মধ্যে ওরা স্বামী স্ত্রী দুজনে লীলা খেলায় মেতে ওঠে। তারপর এক পর্যায়ে দুজনে দুজনের কাছে ক্ষমা চায়। অন্যদিকে দেখা যায় আদনান একজনকে মারার কথা বলছিল ওর বউয়ের সামনে। তখন আজমিরি ওকে বলতে থাকে মানুষ মেরে কখনো পলিটিক্স হয় না, এগুলো করা বাদ দাও তুমি। এই ব্যাপারগুলোতে অনেক রেগে যায় আদনান। ওরা যখন এই কথোপকথন করছিল তখন ওদের লিডারও সেখানেই ছিল। সে মনে মনে ভাবতে থাকে আজমেরির মধ্যে এমন অনেক গুণ আছে যাতে সে লিডার হতে পারে। এদিকে রেশমা চলে আসে আবার পার্লারে। তারপর ওর বান্ধবীকে বলতে থাকে আমার না 2 লক্ষ টাকা খুবই প্রয়োজন, তুই কি জোগাড় করে দিতে পারবি? সামিয়া তখন জানা এতগুলো টাকা আমি কোথায় পাবো, তবে অবশ্য আমি একটা জায়গা চিনি, সেখানে গেলে তুই 2 লক্ষ টাকা পেতে পারিস। তারপর ওকে নিয়ে চলে আসে একটা বারে। সেখানে সে একটা লোকের সঙ্গে পরিচয় করিয়ে দেয় সামিয়া ওর। লোকটার নাম সুমন।
আসলে ওর অনেক টাকা। তখন রেশমাকে অনেক টাকার অফার করে সুমন, আর ওকে ওর সামনে নাচতে বলে। এই ব্যাপারগুলোতে খানিকটা বিরক্ত হয়ে যায় রেশমা। এদিকে দেখা যায় শাকিল যে অনন্যাকে ভাগিয়ে নিয়ে এসেছিল, এরপর কেটে যায় কিছুদিন। ওদের সংসারে আস্তে আস্তে অভাব শুরু হয়ে যায়, যা টাকা পয়সা এনেছিল সবগুলো শেষ। তখন শাকিল অনন্যাকে বারবারই বলতে থাকে, তুমি চলে যাও, এখানে থাকলে আমার সাথে তোমার অবস্থাও খারাপ হবে। কিন্তু কোনোভাবেই সেখান থেকে যেতে চায় না অনন্যা। জানায়, তুমি আমাকে যেখানে যেভাবে রাখবে আমি ঠিক সেইভাবেই থাকবো, যদি আমাকে তুমি না খাইয়ে রাখো আমি ঠিক সেইভাবেই থাকবো। সেই বারের মধ্যে সুমনের কর্মকাণ্ড দেখে অনেক বিরক্ত হয়েছিল রেশমা। এর জন্য সে সেখান থেকে সরাসরি চলে আসে বাড়িতে, আর ভাইয়ের কাছ থেকে 2 লাখ টাকা চায়। কিন্তু এই কথাটা শুনে অনেকটা রাগান্বিত এবং সাথে অবাকও হয়ে যায় ওর ভাই। আসলে রেশমার ভাইয়ের পরিবারও খুব কষ্টেই চলতো, এই জন্য ওকে কোনোভাবেই টাকাটা যে দিতে পারবে না এটা জানিয়ে দেয়। তখন রেশমা ভাইকে বলে, তোর থেকে তো আমি এমনি এমনি টাকা চাইছি না, আমার যে জমি পাবো তোর থেকে, তুই সেই জমিটা বিক্রি করে আমাকে টাকা দে। তুই যদি পারিস তাহলে নিজে কিনে নেন, না হলে বাইরে কোথাও বিক্রি করে দে। এটা শুনে খানিকটা রাগান্বিত হয়ে যায় ওর ভাবি। তারপরে ওর ভাই বলে, আচ্ছা ঠিক আছে, আমি এগুলো দেখবো। তারপর ঘরে এসে রেশমার ভাই ভাবি আলাপ করতে থাকে। তখন ভাই জানায়, ওই জমির দাম তো আরো অনেক বেশি, এত কম দামে পাচ্ছি, তাহলে তো এটা নিয়ে নেওয়াই ভালো। এগুলো শুনে ভাবি বুঝতে পারে যে ও তো ঠিক কথাই বলছে, আর রাজি হয়ে যায় ওকে 2 লক্ষ টাকা দেওয়ার জন্য। রেশমাকে গিয়ে যখন কথাটা বলে, তখন রেশমা জানায় যে এই জমির দাম তো আরো অনেক বেশি, কিন্তু ভাবি ওকে এই নিয়ে বিনিয়ে বিভিন্ন কথা বললে রাজি করে। তখন 2 লক্ষ টাকা দিয়ে জমিটা লিখে দিতে চায় ওর ভাইকে রেশমা, কিন্তু সাথে একটা শর্ত ছুড়ে দেয় যে আগামীকালকেই কিন্তু আমাকে টাকাটা দিতে হবে। এদিকে দেখা যায় আজমেরি এবং আদনানের মধ্যে সবসময় ঝামেলা লেগেই থাকতো। এক পর্যায়ে নেশাগ্রস্ত অবস্থায় আদনান এসে আজমেরিকে অনেক মারধর করে, কারণ আজমেরি সবসময় তার মুখে মুখে তর্ক করত। এই জন্য ওকে প্রচণ্ড মারধর করতে থাকে আদনান। তারপর যখন রাত্রেবেলাতে তার নেশাটা কেটে যায়, তখন গিয়ে আজমেরির পা ধরে ক্ষমা চায়, এমনকি কানে ধরে উঠবসা করতে থাকে আদনান। সাথে জানায়, এমন তার কখনোই হবে না, এবারের মতো আমাকে ক্ষমা করে দাও। তখন আজমেরিরও মন গলে যায় এবং ওকে ক্ষমা করে দেয়। সেদিন রাত্রেবেলাতে আমিনুল চলে আসে রেশমার সাথে দেখা করার জন্য। আমিনুল তো অবাক হয়ে যায় এই ব্যাপারটা দেখে যে রেশমা ওকে আসার সাথে সাথেই 2 লক্ষ টাকা হাতে ধরিয়ে দিল। সে চিন্তা করতে থাকে যে এতগুলো টাকা রেশমা কোথায় পেল, আর জিজ্ঞেসই করে বসে। এরপর রেশমা ওকে সব কাহিনী খুলে বলে যে সে তার জমিটা তার ভাইয়ের কাছে বিক্রি করে দিয়েছে, আর সেটা থেকেই এই 2 লক্ষ টাকা পেয়েছে। এই কথাগুলো শুনে আমিনুল কোনোভাবেও টাকাটা নিতে চায় না, কিন্তু রেশমা ওকে বারবার ইনসিস্ট করে এবং তার টাকাটা নিতে বলে। তখন আমিনুল ওকে জানা, আছে ঠিক আছে, আজকে তো তোমার টাকাটা আমি নিলাম, কিন্তু যখন আমার কাছে অনেক টাকা হবে তখন কিন্তু তোমাকে এই টাকাটা ফেরত নিতে হবে আবার। এই কথাটা শুনে অনেক খুশি হয়ে যায় রেশমা। এরপর ওরা দুজনে মিলে একটা রেস্টুরেন্টে খাবার খেতে যেতে চায়। তখন আমিনুল বলে, আচ্ছা যাচ্ছি, তবে আমি একটু নামাজ পড়ে আসি। কথাটা শুনে খানিকটা অবাক হয়ে যায় রেশমা। তারপর আমিনুল যখন অজু করছিল, তখন রেশমা যায় আরেকটু ভালোভাবে সাজগোজ করার জন্য। আর এই সুযোগটাই কাজে লাগায় আমিনুল, আর রেশমার 2 লক্ষ টাকা নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। এই ব্যাপারটা ঘটে যাওয়াতে অনেক বড় মাপের একটা শক খেয়ে যায় রেশমা, আর চারিদিকে শুধু আমিনুলকে খুঁজতে থাকে। কিন্তু অনেক খোঁজাখুঁজির পরেও কোথাও সে আমিনুলকে আর খুঁজে পায় না। তখন তার আর বুঝতে বাকি থাকে না যে আমিনুল তার সাথে চিটিং করেছে। এদিকে দেখা যায় শাকিল এবং অনন্যা যে বাসাটাতে থাকতো তার পাশেই ছিল রেশমার ভাই এবং ভাবির বাসা। অনন্যাদের বাসায় অনেক কদিন ধরেই খাবার নেই, এর জন্য কিছুটা খাবার নেওয়ার জন্য সে যায় রেশমার ভাবির কাছে। কিন্তু তিনিও জানায় যে আমার ঘরেও কোনো রকমের কোনো খাবার নেই। সেই সময়টা আবার ঘরের মধ্যে বসে বসে খাবার খাচ্ছিল রেশমা। এখান থেকে ভাবি অনন্যাকে মানা করে তারপর চলে আসে ঘরের মধ্যে এবং রেশমাকে সামনের সপ্তাহে এখান থেকে চলে যাওয়ার জন্য আলটিমেটাম দেয়। কিন্তু কিছুতে এই জায়গাটা ছেড়ে চলে যেতে চায় না রেশমা। এটা নিয়ে ভাবি এবং রেশমার মধ্যে ঝামেলা বেঁধে যায়, এক পর্যায়ে সেটা হাতাহাতির পর্যায়েও যায়। কিছুক্ষণ ওদের হাতাহাতি হতে থাকলে চলে আসে ওর ভাই এবং দুজনকেই থামায়। এই ব্যাপারটা ঘটে যাওয়াতে সেই রাতেই রেশমাকে সেখান থেকে চলে যেতে হয়। পরদিন সকালবেলাতেই দেখা যায় আদনান একটা মসজিদে চলে আসে নামাজ পড়ার জন্য। আসলে সে নির্বাচনী প্রচারণায় নামবে, এর জন্য সে নামাজ কালাম ঠিকঠাক মতো পড়ছিল। মসজিদ থেকে নামাজ পড়ে বের হয়ে ওরা প্রচারণা করতে শুরু করে। কিছুক্ষণের মধ্যেই সেখানে মোটরসাইকেল নিয়ে 2টা মুখোশধারী লোক চলে আসে এবং গুলি করে বসে আদনানকে। মাটিতে লুটিয়ে পড়ে আদনান এবং সেখানেই মারা যায়। ওই সময়টায় আবার আজমেরিও সেখানেই উপস্থিত ছিল। আজমেরি আদনানকে হারিয়ে অনেক কান্নাকাটি করতে থাকে। অন্যদিকে ভাইয়ের বাসা থেকে বের হয়ে চলে এসেছিল রেশমা। সে কোথায় যাবে কিছুই বুঝে উঠতে পারছিল না। তারপর এক পর্যায়ে সে চলে আসে সামিয়ার বাড়িতে, আর সেখানে অল্প কিছুদিন থাকতে চায়। তখন সামিয়া অবশ্য ওকে এখানে থাকতে দেয়, সাথে নিজের জীবনটা নিয়ে ভালো করে একটু চিন্তা ভাবনা করতে বলে রেশমাকে। এই রাতটাও অনেক কষ্টেই কাটতে থাকে রেশমার। তার থাকার যে শেষ জায়গাটুকু ছিল ওর ভাইয়ের বাড়ি, সেটুকু আজ চলে গেল। এখন সে কি করবে, এসব চিন্তা করতে করতেই ঘুমিয়ে পড়ে রেশমা। পরদিন সকালবেলাতেই সে গ্রামে চলে আসে ওর ছেলের সাথে দেখা করার জন্য। আসলে ওর ছেলেকে একটা মাদ্রাসাতে পড়াতো।
তখন সেখানকার বড় হুজুর রেশমাকে বলে, এরকম করলে কিন্তু আপনার ছেলেকে এখানে পড়াতে পারবেন না, আমরা কিন্তু ওকে বের করে দিতে বাধ্য হব, আপনার কিন্তু অনেকগুলো টাকা বাকি পড়ে গেছে। এই কথাগুলো শুনে অনেক করে কাকতি মিনতি করতে থাকে রেশমা, আর বলে যে পরের বার সবগুলো শোধ করে দিব। তারপর ওর এই কথাতে মেনে যায় হুজুর। সেখান থেকে ছেলেকে অনেক আদর যত্ন করে রেশমা আবার চলে আসে ঢাকাতে। এতক্ষণে রেশমা বুঝে গিয়েছিল আসলে টাকাই সব, আর রেশমা এতদিন তার স্বামীর জন্য কোনো খারাপ কাজে লিপ্ত হয়নি। কিন্তু সে তো এখন বুঝে গেছে যে সে তার স্বামীর জন্য কোনো মাইনেই রাখে না। এর জন্য রেশমা সিদ্ধান্ত নেয় যে এখন থেকে আমি সব কিছু করব, যে যা রিকোয়েস্ট করবে আমি সবই করব, আমার প্রচুর পরিমাণ টাকার প্রয়োজন। এর পরপরই একটা কাস্টমার আসে এবং ওকে পছন্দ করে। আসলে এই ক্লায়েন্টটা ছিল সামিয়ার, আর সে ওদেরকে সবসময় স্পেশাল ট্রিটমেন্ট দিত। এই জন্য সামিয়া বলে, তুই যাস না, তুই পারবি না। কিন্তু তারপরও রেশমা জিদ করে চলে আসে ওকে নিয়ে একটা রুমের মধ্যে। যদিও অনেক কনফিডেন্স নিয়ে রেশমা ঘরের মধ্যে এসেছিল, কিন্তু কিছুই সে ঠিক করে করতে পারে